মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। উফ বাবা, এটা বাড়ি না অন্য কিছু। পায়ে কি একটা ফুটে গেল রে। উফ, বাড়িতে ঢোকাটাই তো একটা দায় দেখছি। চারিদিকে ঝোপঝাড়, আগাছার জঙ্গল একেবারে। ভাগ্যে গুপ্তিটা সঙ্গে এনেছিলাম। এই তো দোতলায় উঠবার সিঁড়ি, কিন্তু যা শ্যাওলা জমে, হড়কে না যাই। কোথা থেকে? কে 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 বললো কথাটা? আমাকে তাড়াতে এখানে এসেছো? হ্যাঁ, এইবার আসাটা সার্থক মনে হচ্ছে। বলছো না যে? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রর গল্প ভূত শিকারী মেজকর্তা। এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত ভূত শিকারী মেজকর্তা এবং এই বইটি থেকে। শুরু হচ্ছে ভূত শিকারী মেজকর্তা, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। কলকাতার সবচেয়ে লম্বা পাড়ির বাসে উঠেছিলাম সেদিন দমদম এয়ারপোর্টে যাবার জন্য। বাসে একটা খালি সিটের ওপর পুঁটুলি বাঁধা অবস্থায় একটা খাতা পেলাম। পুঁটুলিটা বেওয়ারিশ দেখে, আর তার ভেতরের ছেঁড়া খোঁড়া খেরোর খাতার পাতাগুলো একটু নাড়তে চাড়তে দু একটা কথা চোখে পড়ায় পুঁটুলিটা চেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম খাতার ভিতরে যদি কোনো নাম ঠিকানা পাই তাহলে আমি নিজের হাতে তাকে ফিরিয়ে দেব। নেহাত একটা ছেঁড়া খোঁড়া হলদে হয়ে আসা বেরঙা কাগজের হাতে লেখা খেরো খাতা বলেই কেউ আর আপত্তি করেনি। হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, ওসব ছোটখাটো কাগজপত্র কে আর নিতে আসবে? যান যান, নিয়ে যান নিয়ে যান। খেরো খাতাটা ছোটখাটো নয়, বেশ ঠাউস, প্রায় মহাভারত প্রমাণ। ছেঁড়া খোঁড়া পাতাগুলোয় অনেক ওলটপালট হয়ে গেছে। যতটা সম্ভব সেসব পাতা গুছিয়ে এ পর্যন্ত যতখানি ঘাঁটাঘাঁটি করেছি তাতে কারো নাম ঠিকানা কিছু কিন্তু পাইনি। পেয়েছি শুধু মেজকর্তা বলে একটি নাম। না না, ইনি আমার চেনা নন মোটেই। এটাই লেখা রয়েছে খাতায়। তিনি কোথাকার কে তা জানি না, কোন যুগের মানুষ তারও হদিশ পাওয়া ভার। কিন্তু এই মানুষটি একেবারে অদ্ভুত। অদ্ভুত তাঁর শখ, বা বলা ভালো অদ্ভুত তার বাতিক। লোকের কত রকম শখ আর বাতিকই তো থাকে। কারো মাছ ধরার শখ, কারো বাতিক দেশ বিদেশের ডাকটিকিট জমানো, কারো আবার শিকারের নেশা। এসব শখ আর বাতিকের জন্য কত কষ্ট করে মানুষ, কত খরচ করে। এই মেজকর্তার খেরো খাতা পড়ে বুঝলাম মেজকর্তাও তাই করেন। তবে তাঁর শখ বা নেশা বা বাতিক যাই বলি, সেটি একেবারে সৃষ্টি ছাড়া। তিনি শিকার করেন, তবে জলের মাছ কি বন জঙ্গলের জানোয়ার নয়। তিনি শিকার করে বেড়ান ভূত প্রেত। আগে হ্যাঁ, যেখানে এইরকম অশরীরীদের ঘুণাক্ষরে একটু খবর পান সেখানেই তিনি ছুটে যান সরেজমিনে সন্ধান করতে। এসব ভুতুড়ে খবর আনবার জন্য তিনি মাইনে করা দালাল পর্যন্ত লাগিয়ে রেখেছেন সারা মুল্লুকে। দালালরা খাঁটি খবর আনলে মাইনের ওপর মোটা বকশিস পায়। আর ভূতের পেছনে এইসব ছোটাছুটির বিবরণ তিনি এই মোটা খেরো খাতায় লিখে গেছেন। কবে যে লিখে গেছেন তা সঠিকভাবে জানবার কোনো উপায় নেই। কিন্তু বর্ণনা টর্ণনা পড়ে ব্যাপারগুলো যে হালের নয় এটুকু অন্তত বোঝা যায়। তা খাতাটা পড়তে পড়তে যে বাড়ির বর্ণনায় আমার চোখটা আটকে গেল সেটা মনে হয় বটকেষ্ট বলে কোনো দালালের টিপ। চলুন এই খাতা থেকে এবার একটু পড়ে শোনাই আপনাকে। মেজকর্তা লিখছেন, বাইরের উঠোন বাগান পেরিয়ে বাড়িটায় ঢোকাই এক দায়। অবশ্য বাগান মানে তো ঝোপঝাড়, বুনো লতাপাতা আর আগাছার জঙ্গল।
চারদিকে ধসে পড়া দেওয়ালের নোনা শ্যাওলা ধরা ভাঙাচোরা ইঁটের টুকরো ছড়ানো উঠোনটা যেন ছোটখাটো ভূমিকম্পের সাক্ষী। রীতিমতো লড়াই করেই ঢুকতে হয়েছে বলা যায়। ভাগ্যে গুপ্তিটা সঙ্গে এনেছিলাম। গুপ্তির খাপটা খুলে কাঁটা ঝোপ লতা পাতার জঙ্গল কেটে দেখা যাক। বাহ, দোতলার সিঁড়ি পর্যন্ত এসে পৌঁছেছি। সিঁড়িটা দোতলায় গিয়ে উঠেছে ঠিকই, কিন্তু রেলিং ভাঙা নোনা আর শ্যাওলা ধরা ধাপগুলোর যা অবস্থা, তাতে উঠতে গেলে আমার নিজের ভারেই ধসে পড়বে কিনা কি জানে। সাবধানে উঠতে হবে, বুঝে বুঝে পা ফেলে ফেলে উঠি। এবার ওপরে উঠতে উঠতে মনটা কিন্তু খুশিই হয়ে উঠছে। না, বটকেষ্টকে এবার আর বাজে খবর দেওয়ার জন্য বকাবকি করতে হবে না। তার এবারের সুলুক সন্ধানটা মিছে হবে না বলেই মনে হচ্ছে। ঠিকানাটার যা হালচাল দেখছি, তাতে যে আশা এখানে আসা, তা এখানে না মিটলে আর মিটবে কোথায়? সব দিক থেকে এমন জুৎসই আস্তানা একেবারে বেদখল পড়ে থাকবে তা হতেই পারে না। কেউ না কেউ মৌরসি পাট্টা নিয়ে জুড়ে বসে আছেন নির্ঘাত। আর যিনি আছেন, তিনি আমার মতো শ্বাস টানা বুক ধুক ধুক করা খিদে তেষ্টার গোলাম নিশ্চয়ই নন। ধসে পড়া নড়বড়ে সিঁড়িটা দিয়ে ওপরের দালানটায় উঠে কিন্তু অবাক হওয়ার সঙ্গে সঙ্গে মেজাজটা রীতিমতো খারাপ হয়ে গেল। এই যে সাফসুতরো সাজানো গোছানো গেরস্থালি বললেই হয়। মালপত্তরের চেহারাটা নিতান্ত দক্ষিণী গোছের, কিন্তু গাড়ু, গামছা, ভাঙা তোবড়ানো তোরঙ্গ, থেলো হুঁকো, কলকে, টিকের মালসা আর আগুনে পোড়া মেটে হাঁড়িকুঁড়ি দেখে তো আমারই মতন এপারের কেউ আস্তানা পেতেছে বলে মনে হয়। হাগরের হদ্দ কেউ নিশ্চয়ই, নইলে ছুঁচো চামচিকেও যেখানে বাসা বাঁধতে ডরায়, তেমন জায়গায় এসে ডেরা পাতে। কিন্তু এ হতভাগা এখানে জুড়ে বসে থাকলে তো আমার সব মতলব ভেস্তে যাবে। লোকটা যেই হোক, তাকে তাড়াতেই হবে। কেমন করে? কে 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 বললো কথাটা? কই, কেউ তো নেই। কি হলো ব্যাপারটা? আমার নিজের মনের কথাটাই নিজের কানে বেজে উঠল নাকি? আসলে তা নয়। যে বলেছে তাকে এবার চাক্ষুষ দেখতে পেলেন মেজকর্তা। খিটখিটে চিমসে পাকানো চেহারার এক বুড়ো, আদুর ঘোর কৃষ্ণবর্ণ গায়ে ধবধবে একগোছা পইতে ঝুলিয়ে, থেলো হুঁকো হাতে নিয়ে খড়ম খটখট করতে করতে কোথা থেকে যে হঠাৎ আবির্ভূত হলো মেজকর্তা বুঝতেই পারলেন না। আর এসেই সঙ্গে সঙ্গে খ্যানখ্যানে গলার সে কি টিটকিরি! হাতের হুঁকোটাকেই মোচড় দিয়ে নাড়তে নাড়তে বিষ মাখানো কথাগুলো ছুঁড়ে দিল। আমায় তাড়াতে এসেছো তাই না? আমাকে তাড়িয়ে একেশ্বর হতে যাও এখানে। কি হলো? চুপচাপ দাঁড়িয়ে কেন? উত্তর দাও। উত্তর দেবেন কি? বুড়োর কাণ্ড দেখে মেজকর্তা তখন অস্থির হয়ে উঠেছেন। এদিকে বুড়ো রেগে আগুন। সে যেন মেজকর্তাকে কানমোলা দিতে না পেরে হুঁকোটাকেই মোচড় দিচ্ছে তখন। আর তাতে কলকেটা কাত হয়ে গিয়ে সেটা থেকে জ্বলন্ত তামাক বুড়োর গায়ে আর কাপড়ের ওপরেই পড়ছে ঝপঝপ করে। বুড়ো গা জ্বালানো গলায় জিজ্ঞাসা করলে, বলি কদিন খোলস ছেড়েছ শুনি? হ্যাঁ, কি হ্যাঁ হ্যাঁ করছো? বেশি দিন হবে বলে তো মনে হচ্ছে না। খোলসগুলো সব এখনো ভালো করে ছাড়েনি মনে হচ্ছে। বুড়োর কথা শুনে মেজকর্তা তখন যেমন কাঠ হয়ে দাঁড়িয়ে গেছেন, তেমনি একেবারে হাঁ হয়ে গেছেন। বুড়ো বলছে কি? উত্তেজনায় তাড়াতাড়ি পড়তে শুরু করি। মেজকর্তা লিখছেন, আমি তখন একেবারে হাঁ হয়ে গিয়েছি। বুড়ো যা বলছে তার তো একটাই মানে হয়, আর সে মানে তো তাহলে যা। তারপরে লেখা কোথায় গেল?
মেজকর্তার লেখার ধারাটাই কেমন খামখেয়ালি। কোথাকার খেয়েই কোথায় গিয়ে যে আবার ধরছেন তা খুঁজে পাওয়াই দায়। একটা পাতার শেষ লাইনে লেখাটা ওই পর্যন্তই পৌঁছে থেমেছে, পরের পাতায় তার বাকি অংশটা পড়তে গিয়ে তো আমার চক্ষু স্থির, পরের পাতাটাই সেখানে নেই। গেল কোথায় সে পাতা? একেবারে হারিয়েই গেছে নাকি? খাতাটা যে ঠিক কত পুরনো সেটা এই লেখাটা পড়ে সঠিকভাবে জানবার কোনো উপায় নেই বটে, কিন্তু বর্ণনা পড়ে ব্যাপারগুলো যে এই সময়ের নয় এটুকু অন্তত বোঝা যায়। তা আগেও বলেছি। খাতাটা পাওয়ার পর সামান্য একটু নেড়েচেড়ে দেখবার সময়ই হানাবাড়ি, ভুতুড়ে গাঁ এই গোছের কয়েকটা কথা পেয়েই আগ্রহ ভরে সেটা নিয়ে এসেছিলাম। তবে মালিকের সঠিক হদিশ কিছু না পেলেও শুধু মেজকর্তা নামটুকু পেয়ে খেরো খাতার প্রথম একটা বৃত্তান্ত ছাপাবার ব্যবস্থা করেছিলাম। তাতে যদি আসল মালিক নিজের হারানো খাতা দাবি করতে আসে, মন্দ কি? দাবিদার কেউ কিন্তু আসেনি। প্রথমের পর দ্বিতীয় বৃত্তান্ত ছাপাবার সময় আগের বারের আশাটা আর নেই। কেউ সত্যি আসুক তার তখন চাইছি না। মনের বাসনাই পূর্ণ হয়েছে। শেষ পর্যন্ত কেউ আর আসেনি, কেউ আর আসবে না বলেই এখন আমার ধারণা। খাতার মালিক কোনো কিছু দাবি করতে আসার অবস্থাই হয়তো এতদিনে পার হয়ে গেছেন, তিনিই হয়তো আর নেই। নিজের কৌতূহল মেটাবার সঙ্গে মেজকর্তার স্মৃতির মান রাখতে তাঁর খেরো খাতা থেকে যতদূর সাধ্য তাঁর বিচিত্র সব বিবরণ উদ্ধার করে তাই বার করবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু উদ্ধার করা কি সোজা? একে ছেঁড়া খোঁড়া খেরো খাতার পাতাগুলো সব মজবুত আছে কিনা সন্দেহ, যা আছে তাও গিয়েছে ওলট পালট হয়ে। তাছাড়া খাতাটা পড়তে পড়তে মেজকর্তা যে যথেষ্ট খামখেয়ালি স্বভাবের ছিলেন সেটা বোঝাই যায়। আর স্বভাব মাফিক এ পাতার খেয়েই এই পুঁথির আর কোনো পাতায় নিয়ে গিয়ে ছেড়ে বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তা যদি না করে থাকেন তাহলে তো মাঝপথে হঠাৎ অন্তর্ধান হওয়া এই বৃত্তান্তের শেষ না জানার যন্ত্রণা সহ্য করাই শক্ত হবে। তারপর আর কি হয়েছিল সেটা কি কোনোদিনও জানা যাবে? কি বলল থেলো হুঁকো হাতে সেই চিমসে বুড়ো? তার কি এমন দারুণ মানে বুঝলেন মেজকর্তা? আর কি হলো তাঁদের সেই মোলাকাতের ফলাফল? এসব কথা কি আর কোনোদিনও জানা যাবে না? অস্থির হয়ে তাই খেরো খাতার পাতার পর পাতা তন্ন তন্ন করে খোঁজবার চেষ্টা করেছি। সে চেষ্টা একেবারে বিফলে যায়নি। আশাতীতভাবে সে বৃত্তান্তের ধারাটা আরেক জায়গায় খুঁজে পেয়েছি। মাঝখানের কিছু বাদ পড়েছে কিনা বলা শক্ত, তবে আসল খেইটা তাতে একেবারে ছিঁড়ে যায়নি। সে পাতায় মেজকর্তা কি লিখেছেন একটু পড়ে শোনাই। সমস্ত শরীরের ভেতরটা শিরশির করে উঠল। এমন ভাগ্য যে হয়েছে তা বিশ্বাস করতেই পারছি না। এতদিন যে সুযোগের শুধু স্বপ্নই দেখেছি তা সত্যি সত্যি একেবারে হাতের মুঠোয়। হুঁকো হাতে চিমসে বুড়োটা যা বলছে তাতে তো সোনায় সোহাগা ছাড়া কিছু নয়। এখন শুধু একটু সামলে খুঁটি নাড়লেই আমি যা চাইছি সেই কিস্তি মাত। আর বুড়ো নিজেই শুধু ধরা দিয়ে ফেলেনি, আমাকেও তার দলের বলে ধরে নিয়েছে। বেশ একটু বুঝে সুঝে সব চাল চেলে এই ভুলটা যদি জিইয়ে রাখতে পারি তাহলে আমার প্রেত পুরাণ সারা দুনিয়ায় একেবারে তাক লাগিয়ে দেবে। চিমসে বুড়ো টিটকিরির প্রথম জবাবটা বেশ ভালোই দিলাম। খোলস কি আপনারই সব ছেড়েছে নাকি? কেন? ওই যে দালানের কোণে আপনার ওই জিনিসপত্রগুলো, সেগুলো তাহলে পুষে রেখেছেন কেন? আরে আরে কলকের আগুনের ফুল কি আপনার গায়ে কাপড়ে পড়ছে যে? এগুলো আবার সেই চন্দন বাটার মতো গায়ে ঘষে নিলেন? তা হ্যাঁ, কি বলছিলে যেন? ওই জিনিসপত্রগুলো কেন পুষে রেখেছি? ঠিক ঠিক ধরেছ। ওগুলো তোমার ওই পুঁটলি আর গুপ্তি ভরা লাঠির মতো পুরনো অভ্যেসে জমিয়ে রাখা নয়। অভ্যেস নয় তো কি শখে? আরে না না,
অভ্যাসও নয়, শখও নয়। ও শুধু উৎপাত ঠেকাতে একটু ভড়কি। উৎপাত ঠেকাতে ভড়কি? কিসের উৎপাত? আর ভড়কি বা কিসের? কিসের উৎপাত তা বুঝলে না? তোমায় আগে যা ভেবেছিলাম সেই হতভাগাদের উৎপাত। ও, ওদের ওপর বিশ্বাস নেই। কি কি উয়া করছো কি? তুমি হতভাগাগুলোকে ভয় পাও নাকি? মানুষগুলো বড্ড পাজি। না, মানে মানুষের উৎপাত তো বুঝলাম, কিন্তু বাড়ির এই মালপত্র দিয়ে কি করে ভড়কি দেবেন? একেবারে আনকড়া আনাড়ি, কিছুই এখনো জানো না দেখছি। ভড়কিটা কিরকম তাহলে শোনো। হতভাগারা একবার সেঁদুলে তো সহজে নড়তে চায় না, তাই তাদের তাড়াবার দাওয়াইটা কড়া করবার জন্যে প্রথম মুখ শুদ্ধিটা বেশ মোলায়েম মিষ্টি লাগাবার ওই ভড়কি। যে হতভাগা আসবে, ঘরকন্যার ওই ব্যবস্থা দেখে প্রথমে তার মনে একটু ভরসাই হবে যে নিজের মতন আর একজন সঙ্গীকে পাওয়া গেল। নিশ্চিন্ত হয়ে তারপর যেই একটু গুছিয়ে বসবার কথা ভাবছে, তখন আচমকা গায়ের ওপর কলকের আগুন ছড়াবার মতো একটা প্যাঁচ। তেমন জবরদস্ত দুধে কেউ হলে চাল ছাড়ানো মুন্ডুটা একবার দেখালেই কাম ফতে। এ বাড়ি মুখো তো নয়, এ তল্লাটেও আর কোনোদিন সে পা বাড়াবে না। মেজকর্তা তার খেরো খাতায় এরপর লিখছেন, বুড়োর দিকে চেয়ে সমস্ত শরীরটা আপনা থেকেই শিউরে উঠল তার। বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। বুড়ো তার প্যাঁচ বোঝাতে তার বিকট ফরমাসি চেহারাটাই মেজকর্তাকে তখন দেখাচ্ছে। এক গোছা পইতে ঝোলানো, চিমসে পাকানো আবলুসের কাঠির মতো আদুর শরীরের ওপর কোটর বার করা, দাঁত ছিড়কোটানো একটা মরার মাথা। বুকের ভেতর থেকে যে চিৎকারটা আপনি থেকে বেরিয়ে এসেছিল মেজকর্তার, কোনো রকমে সেটা চেপে মুখটা নির্বিকার রাখতেই তখন তার গায়ে ঘাম দিচ্ছে। তবু প্রাণপণে ধাক্কাটা সামলে ঠোঁটে একটু বাঁকা হাসি টানবার চেষ্টা করে বললেন, হ্যাঁ, এ প্যাঁচ একেবারে মোক্ষম, কিন্তু মানুষকে তাড়াবার জন্য এত গরজ কেন? মানুষকে ভয়টা কিসের? মানুষকে কিসের ভয়? খোলস তো সবে ছেড়েছে, দুদিন বাদেই বুঝবে মানুষকে কি ভয় আর কেন। আচ্ছা, অজাত বেজাত খোলস ছাড়া সকলের সঙ্গে মানিয়ে বনিয়ে থাকতে পারো, কিন্তু মানুষের সঙ্গে কখনো নয়। সঙ্গে থাকবার একটু সুবিধে দিয়েছ কি, কেন, কেমন, কোথায়, সব বৃত্তান্ত খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে চেয়ে জ্বালিয়ে মারবে একেবারে। কেউ আবার ভূতের ওঝা ডাকে আমাদের তাড়াতে, সেই দুদিন বাদে তো নিজেরাই খোলস ছাড়বি, তা অত ছটপটানি কিসের বাপু? ছাদে কি ভয় দেখিয়ে ওদের তাড়াতে হয়? যাক বাবা, তোমাকে যখন সাথে পেয়েছি তখন আর ভাবনার কিছু নেই। দুজনে মিলে এ পোড়া ভিটের এমন সুনাম ছড়াবো যে হা ঘরে টা ঘরে তো ছাড়, গোড়া মিলিটারি পর্যন্ত এধার মারাবে না। আচ্ছা, দাঁড়াও, এই মুন্ডটা একটু পাল্টে নি। তোমায় পুরনো নতুন কোটা প্যাঁচ শিখিয়ে দেবো খন ধীরে সুস্থে। এখন দুদিন একটু জিরিয়ে টিরিয়ে টানকো হয়ে নাও,
কাঁচা খোলস ছাড়লে প্রথমটা কেমন একটু সব এলানো এলানো মনে হয় কি না? ও হ্যাঁ, একাস্তানায় থাকবো, সময় অসময় দেখা হবে। তা তোমায় একটা কিছু বলে ডাকতে পারলে ভালো হতো না? তোমার পুরনো অভ্যাসের ওই চিহ্ন ধরে গুপ্তি বলে ডাকতে পারি বটে, তুমিও পারো আমায় হুকোদা বলতে, কিন্তু তার চেয়ে নাম একটা থাকাই ভালো। কি নাম ছিল কলস ছাড়বার আগে? নাম বটকেষ্ট। বটকেষ্ট, তা বেশ বেশ। হ্যাঁ, আগে তা বটকেষ্ট করতে কি ও পারে? ইয়ে মানে মুহুরি ছিলাম এক মুক্তারের। মুক্তারের মুহুরি, ভালো ভালো, খুব ভালো। দুনিয়ার ঘোর প্যাচ তাহলে সবই জানা আছে। আমারও বড় মন্দ নয়, আমি ছিলাম জমি জমা বাড়ি ঘরের দালাল। ও, আপনার নাম? নাম ছিল ভজহরি, বুঝলে? তখন মফস্বলের বোকা জমিদারদের গড়ের মাটি কতবার বিক্রি করে দিয়েছি, হ্যাঁ, বলবো তোমায় সেসব। তুমি আমায় ভজাদা বলেই দেখো। আচ্ছা আচ্ছা। গড়ের মাঠ বিক্রি করা ধুরন্ধর দালাল ভজাদার কাছ থেকে শুধু দালালির গল্প নয়, আরও অনেক কিছু টেনে বার করে মেজকর্তা তার প্রেত পুরাণ ভরিয়ে দিতে পারবে, এমনটাই আশা হলো তার। কিন্তু সে আশায় যে অমন করে ছাই পড়বে, তা বোধহয় তখন তিনি কল্পনাও করতে পারেননি। সব কিছু ভেস্তে দিল শেষ পর্যন্ত শুধু কটা হাঁচি। হ্যাঁ, মেজকর্তার স্রেফ কটা হাঁচি এত বড় একটা যুগান্তকারী কাণ্ড দিল ভণ্ডুল করে। মেজকর্তা লিখছেন কি মোলায়েমভাবেই না সব কাজ এগোচ্ছিল। ভজাদার একটু অস্থির চঞ্চল স্বভাবটার মূলে অবশ্য ছিল তার ভয়। ভজাদার কেবলই ভয় ছিল কোথা থেকে কেউ যদি এসে এ ডেরায় ঢুকে পড়ে। কেউ মানে অবশ্য মানুষ। মানুষজনের আশা ঠেকাতে ভজাদা দিন রাত খাড়া পাহারায় থাকে। এ বাড়ির ত্রিসীমানায় কেউ যাতে ঘেঁষতে না পারে তার জন্য দিন দুপুরেও এ বাড়ির বাইরে পর্যন্ত সে ভয় দেখিয়ে বেড়াত। এ বাড়ির ধারে কাছে কেউ আসছে আঁচ পেলে আর ভজাদাকে রোখা যেত না। আর কিছু না পারলে নিদেন পক্ষে গোখরো, কেউটে এসব সেজেও পায়ের তলায় সরসরিয়ে ঘুরে মানুষটাকে তল্লাট ছাড়া করে দিত সে। এই অস্থিরতার ফাঁকে ফাঁকে যখন যতটুকু পারতেন ভজাদাকে ধরে মেজকর্তা তার খেরো খাতার পাতা ভরাবার মশলা জোগাড় করে নিতেন। তারই মধ্যে হঠাৎ সেদিনকার হাঁচি, সেই হাঁচি। হাঁচি কি একবার, হাঁচির পর হাঁচি আর থামতে পারেন না তিনি। পুরনো নোনাধরা ঝুরঝুরে পলেস্তরার চুনবালি খসা বাড়ি, দোষের মধ্যে যে কোণে থাকতেন তিনি তার মেঝে আর দেওয়ালগুলো একটু পরিষ্কার করবার জন্য ঝাড়াঝুড়ি করেছিলেন সেদিন। আর ব্যাস, তাতেই নাকে মুখে মান্ধাতার আমলের ধুলো ঢুকে এমন সুরসুরি ধরালো যে প্রাণপণ চেষ্টা করেও তা কিছুতেই সামলাতে পারছিলেন না। আর ভজাদা তখন কাছে পিঠে ছিলেন। উত্তর দিকে একেবারে জঙ্গল হয়ে ওঠা বাগানে কাছের গাঁয়ের কোনো এক বুড়ি দুটো কাঠ কুড়োতে এসেছে। এটা টের পেয়ে তখন ভজাদা গেছিল তাকে ভয় দেখিয়ে তাড়াতে। ভজাদা ফিরে আসার আগে অনেক চেষ্টা করেও মেজকর্তা তার হাঁচিটা বন্ধ করতে পারলেন না, কিছুতেই পারলেন না। ভজাদা ফিরে এসে প্রথমে অবাক, তারপর রীতিমতো বিরক্ত হয়ে একেবারে খিঁচিয়ে ওঠে। ও আবার কি নাকামি? হাঁচি কাশির শখ এখনো মেটেনি নাকি? না ভজুদা, এটা অভ্যেস। বলি হাঁচতে হাঁচতেই কলস ছেড়েছিলে নাকি যে এখনো অভ্যাস ছাড়তে পারছো না? আর তাই বা হবে কেন? সব বদভ্যাস টদভ্যাস সঙ্গে তো কখনো আসে না। হ্যাঁ, আসে না মানে এ কি? এ তো হাঁচি নয় তো তুমি তাহলে
মানুষ, ওরে বাবা রে! আরে ভজাদা, ও ভজাদা, ও ভজাদা, আরে শুনুন শুনুন। মেজকর্তা খেরো খাতায় লিখেছেন, শেষ কথাটা যেন উচ্চারণ নয়। একেবারে আর্তনাদ করেই সঙ্গে সঙ্গে ভজাদাও একেবারে সত্যি সত্যি হাওয়া। গলা চিরে চিৎকার করতে করতে ডেকেও তাকে আর কোথায় পাবেন মেজকর্তা? ধারে কাছে ঘেঁষবার ভয়ে যে মানুষকে ভজাদা তাড়িয়ে বেড়ায়, বাঘের ঘরে ঘোঘের মতো সেই মানুষই তাকে ঠকিয়ে তার আস্তানায় ডেরা পেতেছে। এ আর সে সহ্য করতে পারে? মানুষের ভয়ই ভজাদা নিজে একেবারে মুল্লুক ছাড়া। মেজকর্তার প্রেত পুরানো আর তার মনের মতো করে লেখা হলো না। মেজকর্তার খেরোর খাতার বৃত্তান্ত এইখানেই শেষ। আঁতিপাতি করে ঘেঁটেও ভজাদার কথা আর কোথাও খুঁজে পাইনি। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন ভূত শিকারী মেজকর্তা। রচনা প্রেমেন্দ্র মিত্র। বিখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র 1904 সালের 4 সেপ্টেম্বর বারাণসীতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 1988 সালের 3রা মে। একদিকে যেমন হানাবাড়ি, চুপি চুপি আসের মতো ছবি পরিচালনা করেছেন, অন্যদিকে তেমনই সৃষ্টি করেছেন মামা বাবু, পরাশর বর্মা, মেজকর্তার মতো চরিত্র। আমরা তাকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদাস সৃষ্টিকর্তা রূপে। এই গল্পটির গল্প পাঠে ছিলেন ঋতব্রত মুখার্জি, মেজকর্তা শেখর, ভজাদা সাক্ষ্য রায়, কোরাস প্যাস্টেল টিম, নাট্যরূপ প্রতীক মণ্ডল, শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন, শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সামগ্রিক পরিচালনায় শাওলি মজুমদার, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।